হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি স্টুডিও উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের যে ক্লাস তাতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে 25 থেকে 31 আগস্ট যে সপ্তাহটা, সেই সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে। তাহলে চলো, প্রথম কোশ্চেন কি আছে দেখবো না। বলছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন সভাপতি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জীব কুমার, বি এম সুরেশ, সি মনোজ পান্ডে, ডি হচ্ছে ভি আর চৌধুরী, তাই তো? তাহলে সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব কি এম সুরেশ, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন। ঠিক আছে, দেখো কি হচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন সভাপতি নিযুক্ত হলেন এম সুরেশ। ঠিক আছে, অপশন বি আমরা বলেছিলাম এম সুরেশ। আর তিনি কার স্থলাভিষিক্ত হয়েছেন? যে এই যে সঞ্জীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন, তাই তো? আর তিনি বর্তমানে তিনি এয়ার নেভিগেশন সার্ভিসের সদস্য ছিলেন। কে? এই এম সুরেশ ছিলেন কিন্তু কি এয়ার নেভিগেশন সার্ভিসের একজন সদস্য। বুঝা গেল? তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। বলেছিলাম যখন কোনো নিযুক্তি হবে, সেই নিযুক্তিতে তিনি কার স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ তিনি কাকে সাকসেস করলেন, সেটা কিন্তু বারবার মনে রাখতে হবে। বুঝা গেল? নেক্সট দেখো, সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডাইরেক্টর জেনারেল পদে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি, এই যে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিম্নলিখিত যে ব্যক্তি: মনোজ পান্ডে, বিকাশ লাকিনা, এস শ্রীনিবাসন আর উপেন্দ্র দ্বিবেদী। দেখো, আমরা সঠিক উত্তরটি কিন্তু নেব কিন্তু অপশন সি, অর্থাৎ এস শ্রীনিবাসন। তাই দেখো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন এস শ্রীনিবাসন। তিনি অনিশ দয়াল সিং এর স্থলাভিষিক্ত হলেন। তিনি 15 আগস্ট 2024 থেকে এই যে এনএসজি অ্যাডিশনাল ডিজি পদে ছিলেন। এখানে এনএসজি অ্যাডিশনাল ডিজি পদে কে ছিলেন? তিনি হচ্ছেন অনিশ দয়াল সিং। এটা মনে রাখতে হবে। এনএসজি হলো ভারতের একটি সন্ত্রাস দমনকারী প্রতিরক্ষা ইউনিট, যা 1986 সালে গঠিত হয়েছিল। এনএসজি ভারতের গৃহ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি বাহিনী। আর এই এনএসজি গঠিত হয়েছিল কিন্তু অপারেশন ব্লু স্টারের পরে, অর্থাৎ ইন্দিরা গান্ধী যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যে অপারেশন ব্লু স্টার করেছিলেন 1983 সালে, তারপরে কিন্তু তার আগে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তারপরে কিন্তু এই যে সন্ত্রাস দমন ইউনিট অর্থাৎ এনএসজি কিন্তু প্রতিষ্ঠা হয় 1986 সাল থেকে। আর এই এনএসজি কিন্তু ব্ল্যাক ক্যাট নামে কিন্তু পরিচিত। এই এনএসজি কিন্তু কি ব্ল্যাক ক্যাট, এই এনএসজি কিন্তু ব্ল্যাক ক্যাট নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, বলছে ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় নিম্নলিখিত যে দিনটিতে। ন্যাশনাল স্পোর্টস ডে খুব গুরুত্বপূর্ণ। যে দিনটিতে ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়: অপশন এ 18 আগস্ট, অপশন বি 23 আগস্ট, অপশন সি 27 আগস্ট আর অপশন ডি 29 আগস্ট। এখানে সঠিক উত্তরটি কিন্তু কি অপশন ডি, অর্থাৎ 29 আগস্ট। অপশন বি অর্থাৎ 29 আগস্ট দিনটিতে কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস। ভালো করে মনে রাখতে হবে কি, তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে আরো একটি নাম রয়েছে কি রাষ্ট্রীয় খেল দিবস। ঠিক আছে, এটা 29 আগস্ট কিন্তু পালিত হয় প্রতি বছর। নোট কি আছে এর সাথে আমরা দেখে নেব। দেখো, নোট কি রয়েছে: ন্যাশনাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস পালিত হয় 29 আগস্ট, তাই তো? প্রতি বছর 29 আগস্ট চলছে, তাহলে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে। ভারতের স্বনামধন্য হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ, তাই তো? আমরা প্রত্যেকে জানি মেজর ধ্যানচাঁদের নাম, যিনি বর্তমানে উত্তরপ্রদেশে, যেটা আর কি বর্তমান নাম আর কি উত্তরপ্রদেশ, যার পূর্ব নাম ছিল কি তেলাওয়ার, তাই তো? আর কি ব্রিটিশ আমলে কি 1905 সালে 29 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তারই জন্মদিনকে স্মরণ করার জন্য প্রতি বছর 29 আগস্ট দিনটিকে কি করা হয়? যে রাষ্ট্রীয় খেল দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে কিন্তু পালন করা হয়, তাই তো? আর কি প্রথম পালিত হয়েছে কত? 2012 সালে রাষ্ট্রীয় খেল দিবস পালিত হয়। 2024 এটা কততম? 13তম। তাহলে 2024 এর কত? এটা 13তম রাষ্ট্রীয় খেল দিবস। বুঝে গেল?
মনে রাখতে হবে কিন্তু। তাহলে প্রথম কবে জানতে হবে 2012 সালে, আর 2024 এটা 13তম রাষ্ট্রীয় খেল দিবস পালিত হলো। ঠিক আছে, নেক্সট কি আছে আমরা দেখব। বলছে সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন যে ব্যক্তি। দেখো কি বলছে, সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডে, তাই ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন যে ব্যক্তি। এই যে কোশ্চেনটি উত্তর করার আগে আমরা একটা কথা বলবো, যেটা আর কি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু রেলওয়ে পরীক্ষাগুলোতে প্রচুর কোশ্চেন আসে। সেই জন্য আমাদের কিন্তু যারা রেলওয়ের জন্য প্রস্তুতি দেন তাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সহকারে দেখতে হবে। প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, এমন নয় যে এটাকে বাদ দিয়ে ওইটাকে, ঠিক আছে, সে যে যতই বলে ওকে যে স্মার্টলি স্টাডি করতে হবে, হ্যাঁ এটা করতে হবে সেটা করতে হবে, তোমাকে কিন্তু একদম যদি তুমি পরিশ্রম না করো তুমি কোনোভাবেই তুমি সাকসেস পাবে না, এটা হচ্ছে একদম সোজা কথা। তবে সেই জন্য তোমাকে প্রত্যেকটা বিষয় গুছিয়ে পড়তে হবে। এই যে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রত্যেকটা কি আমরা যেমন আর কি বিষয়গুলো জানবো এবং তার সাথে কোশ্চেন প্র্যাকটিস করবো। ঠিক আছে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে দেখছো যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সমস্ত বিষয়ে কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউ দেওয়া হচ্ছে, তোমরা যারা দেখছো যদি আমাদের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করো, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ঠিক আছে, চলো দেখো উত্তর কি আছে। অপশন এ সতীশ কুমার, অপশন বি জয়া ভার্মা সিনহা, অশ্বিনী বৈষ্ণব, বি কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন এ অর্থাৎ সতীশ কুমার। ঠিক আছে, কি এবার আমরা এর সাথে নোট কি আছে দেখে নেব। বলছি ভারতীয় রেল বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বা সিইও পদে নিযুক্ত হলেন সতীশ কুমার। ঠিক আছে, যিনি জয়া বর্মা সিনহার স্থলাভিষিক্ত হলেন। তাহলে সতীশ কুমার কার জায়গায় আসলেন? এই জয়া বর্মা সিনহার জায়গায় কিন্তু তিনি আসলেন। আর কি বলি, ভারতীয় রেল বোর্ড গঠিত হয়েছিল কত সালে? 1905 সালে কিন্তু তাহলে ভারতীয় রেল বোর্ড গঠিত হয়েছিল। আর এই যে ওই বছরে সতীশ কুমার কার স্থলাভিষিক্ত হলেন? জয়া বর্মা সিনহা। ঠিক আছে, যার সদর দপ্তর অর্থাৎ কি এই যে ভারতীয় রেল বোর্ডের সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় রেল মন্ত্রকের দায়িত্বে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। আমরা এটা প্রত্যেকেই জানি, তার ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রক, ঠিক আছে, দায়িত্বে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, এবং তার যে সময়কাল সেটাও কিন্তু আমাদের প্রত্যেককেই জেনে যেতে হবে যদি রেলের পরীক্ষা দিতে আমরা দিয়ে থাকি। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, কেন্দ্রীয় সরকার দ্বারা সৃষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জল মিশন 2024 সালে কত বছর পূর্ণ করলো? তাই তো, কেন্দ্রীয় সরকারের যে জল মিশন প্রকল্প, এটা একটা প্রকল্প। ঠিক আছে, বুঝে গেল, প্রকল্প বা প্রজেক্ট। এটা 2024 সালে কত বছর পূর্ণ করলো? তার জন্য আমাদের জানতে হবে যে জল মিশন প্রকল্পটা কবে শুরু হয়েছে। এই যে কবে শুরু হয়েছে জানলে কিন্তু আমরা বুঝতে পারবো এই বছর কত সালে মানে কত বছরে পৌঁছালো। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই যে পরিবেশ সংক্রান্ত বা এনভায়রনমেন্ট সংক্রান্ত বিষয়, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আমাদের যে বেসিক নিডের সঙ্গে যেগুলো জড়িত, তাই যেমন কি পানীয় জল, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পানীয় জল সংক্রান্ত যে বিভিন্ন যে প্রজেক্টগুলি আছে, ঠিক আছে, এবং নারীদের যে ভাতা বা যে স্কিম যেগুলো রয়েছে, কেন্দ্রীয় সহায়তা সংক্রান্ত যে স্কিম, সেগুলোকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নারীদের অনগ্রসর শ্রেণীদের জন্য যে আর কি স্কিমগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সহকারে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আমরা এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে বেশি। ঠিক আছে, এইগুলো থেকে। আর এখন তোমরা জানো যে বিগত WBCS পরীক্ষা যেটা দেখলে আর কি, ঠিক আছে, তাতে কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আর কি থাকে সেগুলো কিন্তু মানে কি বলবো, মানে যে কত টাকা আর কি বরাদ্দ হয়েছে সেটাও কিন্তু কোশ্চেনে চলে আসছে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে স্টাডি করতে হবে। কেন্দ্রীয় সরকার দ্বারা সৃষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জল প্রকল্প, জল মিশন, ঠিক আছে, এটা প্রকল্প রয়েছে, অসুবিধা নেই। 2024 সালে কত বছর পূরণ করলো? 2 বছর, অপশন বি 10 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 6 বছর। সঠিক উত্তর কিন্তু হবে আমাদের অপশন সি অর্থাৎ 5 বছর পূর্ণ হলো এই জল মিশন প্রকল্পে। দেখে নেবো ডিটেইলস কি আছে নোটে। বলছে জল মিশন প্রকল্প 2019 সালে
15ই আগস্ট অর্থাৎ 73তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্ঘাটন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তাহলে এখান থেকে আমরা আরো একটা মানে আর কি কোশ্চেন পেতে পারি যে জল মিশন প্রকল্প মানে আর কি যখন আর কি সৃষ্টি হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। আমাদের এইভাবে জানতে পারি 2019 সালে কিন্তু সৃষ্ট একটি প্রকল্প। আর এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি ছিল? 2024 সালের ভিতরে প্রত্যন্ত গ্রামগুলির প্রত্যেক পরিবারকে পরিশোধিত পানীয় জল সরবরাহ করে দেওয়া। এটাই ছিল এই যে জল মিশন প্রকল্প, অর্থাৎ যেটা 2019 সালে তৈরি হয়েছিল তার কিন্তু প্রধান উদ্দেশ্য। বুঝে গেল? আচ্ছা দেখো, আর এই যে 2024 সালে আমাদের যে আসল কোশ্চেনটা ছিল, এই যে 2024 সালে কত বছর পূর্ণ হলো? 2019 সালে তৈরি হয়েছে 2019 সালে, তাহলে এই যে 2024 সালে কত হচ্ছে? 5 বছর হচ্ছে। ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে। দেখো, সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখের কতগুলি জেলার সৃষ্টি করেছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি লাদাখে কতগুলি জেলা ছিল? 2টি। এবার বলছে কতগুলি জেলা সৃষ্টি করেছে। এবার তারপর আরো একটা যে কোশ্চেন, তোমরা জেলা সৃষ্টি হওয়ার পর বর্তমানে কতগুলি জেলা পরিণত হয়েছে এগুলো জানতে হবে। ঠিক আছে, দেখে নেবো অপশনগুলি ঠিক আছে। অপশন এ 2টি, অপশন বি 5টি, অপশন সি 7টি, আর ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি। যেহেতু জিজ্ঞেস করেছে লাদাখে কতগুলি জেলার সৃষ্টি করেছে, তাই তো? জেলা নতুন কতগুলি জেলা সৃষ্টি করেছে। ঠিক আছে, যদি বলতো কতগুলি জেলা পুরো আগে ছিল তাহলে আমরা বলতাম 2টো, এখন আরো 5টি হয়েছে, তাহলে বর্তমানে কতগুলি হয়েছে? 7টি। ঠিক আছে, দেখে নাও নোট কি আছে। ভারতের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটিকে আরো 5টি জেলাতে বিভক্ত করেছে। ঠিক আছে, এই জেলাগুলি হলো কি? নুব্রা রয়েছে, জাসকার রয়েছে, দ্রাস আছে, সাম আছে, আর কি চান্তাম। এই যে 5টা জেলা, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। তার কারণ হয়তো একটা নাম দিয়ে বললো যে নিম্নলিখিতের মধ্যে কোনটি লাদাখের সৃষ্টি হওয়া নতুন জেলা, এটা মনে রাখতে হবে। এর আগে লাদাখ কেবলমাত্র 2টি জেলা ছিল। কি? লাদাখ ও কার্গিল। এই 5টি জেলা সৃষ্টি হওয়ার পর লাদাখের মোট জেলা সংখ্যা হলো 7। ঠিক আছে, মোট জেলা সংখ্যা হলো 7। প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আবার হয়তো কোশ্চেন এইভাবে ঘুরিয়ে দিতে পারো, হয়তো লিখে দিল যে নিম্নলিখিত যে জেলাগুলির মধ্যে কোনটি লাদাখের সৃষ্টি হওয়া নতুন জেলা নয় হয়তো, তাহলেও কিন্তু আমাদের 5টা জেলার নামই মনে রাখতে হবে এবং তার সাথে পুরনো যে 2টি জেলা সেটা। নেক্সট দেখা, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, একদম অত্যন্ত চর্চিত, মানে বর্তমান পরিস্থিতিতে চর্চায় রয়েছে এই বিষয়টা। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, কি বলে? সম্প্রতি যে রাজ্য সরকার মহিলাদের জন্য সুভদ্রা নামক একটি স্কিম চালু করেছে। সুভদ্রা, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে তো আমরা জানি যে কি কোন স্কিমটা রয়েছে। দেখো কি কি আছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি বিহার, অপশন ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন এ উড়িষ্যা, তাই তো? দেখে নেবো নোট কি আছে আমাদের। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রকল্প কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝে গেল? ভালো করে প্রত্যেকটা জিনিস দেখতে হবে আমাদেরকে। কারণ হচ্ছে সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী আমরা জানি যে মোহন চরণ মাঝি, তিনি একদম কি দলিত সম্প্রদায় থেকে সৃষ্ট হওয়া একজন মুখ্যমন্ত্রী। একটি স্কিম চালু করেছে, সেটির নাম হলো সুভদ্রা। কি? এই স্কিমটার নাম মনে রাখতে হবে, সুভদ্রা। এই স্কিমের আওতায় প্রত্যেক আর্থিক বছরে 1 কোটি মহিলাদেরকে বার্ষিক 10,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, বার্ষিক 10,000 টাকা করে দেওয়া হবে, যেটা পশ্চিমবঙ্গের আর কি যে মহিলাদের জন্য যে আর কি স্কিম রয়েছে সেটা হচ্ছে যে কি 1,000 টাকা, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার। ঠিক আছে, 12,000 টাকা, যেটা আর কি এখানে রয়েছে কত? 10,000 টাকা। এই যে প্রতিশ্রুতি, এই যে লক্ষ্মী ভান্ডার বা এরকম আর কি মহিলাদেরকে প্রতিশ্রুতি দেওয়া, এটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আর কি জয়লাভের একটা বিরাট, জয়লাভের দিক আর কি প্রশস্ত করে সব ক্ষেত্রে। ঠিক আছে, একদম যে কোনো দল নির্বিশেষে। কি হতে পারে? বলছে আর্থিক সহায়তা করা। এই 10,000 টাকা 2টি কিস্তিতে দেওয়া হবে। একটি রাখি বন্ধনের দিন আর একটি কিস্তি দেওয়া হবে নারী দিবসের দিন। অর্থাৎ রাখি বন্ধনের দিন 5,000 এবং রাখি আর কি নারী দিবসের দিনকে কিন্তু 5,000। এই 2টি কিস্তিতে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। তাহলে সুভদ্রা স্কিম আমরা কোথায় পাচ্ছি? উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ সিং। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর 10,000 টাকা 2টো কিস্তিতে দেওয়া হবে। দেখো, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
ভারতের ইনকাম ট্যাক্স দিবসে, তাই তো, ইনকাম ট্যাক্স দিবসে 165 বছর পূর্তিতে একটি পোস্টাল স্ট্যাম্পের উন্মোচন করলেন। এই দিবসটি পালিত হয় যে তারিখটি, তাই তো, অর্থাৎ এই দিবস বলতে এই যে ইনকাম ট্যাক্স দিবস, এই দিবসটা কত তারিখে পালিত হয় আমাদের সেটা জানতে হবে। অপশন এ 24শে জুলাই, অপশন বি 21শে আগস্ট, অপশন সি 29শে আগস্ট, অপশন ডি 25শে আগস্ট। সঠিক উত্তরটি কিন্তু হবে যে 24শে জুলাই। 24শে জুলাই তারিখটিতে কিন্তু ইনকাম ট্যাক্স দিবস হিসেবে পালন করা হয়। বুঝা গেল? নোট কি আছে দেখবো আমরা। নোট ভারতের ইনকাম ট্যাক্স 1860 সালে 24শে জুলাই, ভালো করে মনে রাখবে না, বহুদিন আগে জেমস উইলসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। আর কি, অর্থাৎ 165 বছর আগে। বুঝে গেল? অর্থাৎ 2024 সালে কখন 165 বছর। প্রতি বছর 24শে জুলাই দিনটিকে ইনকাম ট্যাক্স ডে হিসেবে পালন করা হয়। 2024 সেটির 165 বছর পূর্ণ হলো। এই জন্য এই দিনটিকে স্মরণ করার জন্য নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমরা প্রত্যেকেই জানি, একটি পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন বা উন্মোচন করলেন। ঠিক আছে, উন্মোচন করলেন 21শে আগস্ট। ঠিক আছে, অর্থাৎ 21শে আগস্ট তিনি কি এই উন্মোচনটা করেছেন কিন্তু 21শে আগস্ট। আর এই যে যদি যখন যে ইনকাম ট্যাক্স দিবস হবে সেটা কিন্তু আমরা বলবো 24শে জুলাই। আর এটা কিন্তু তিনি 21শে আগস্ট 2024 এই স্ট্যাম্পটার উন্মোচন তিনি করেছেন। আর কি, এই স্ট্যাম্পের নাম কি, মাই স্ট্যাম্প 165 ইনকাম ট্যাক্স ডে। এটাই কিন্তু নামটাও আমরা মনে রাখবো। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা জিনিস পড়তে হবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। বলছে আইসিসি ঘনিষ্ঠতম চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন কে? আমরা যারা একটু খেলার দিকে নজর রাখি তারা প্রত্যেকেই এই কোশ্চেনটার উত্তর দিতে পারবো। কি আছে অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি জয় শাহ, সি গ্রেগ বার্কলে এবং কোরটি রয়। সঠিক উত্তর কি হচ্ছে অপশন বি, অর্থাৎ জয় শাহ। তাই তো, জয় শাহ কিন্তু আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন। ঠিক আছে, তার পার্টি পদ শুরু হবে 1 ডিসেম্বর 2024 থেকে, 2024 সাল থেকে। দেখে নাও নোট কি আছে। 15 জুন 1905 সালে গঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছিল, যার বর্তমান চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন কে, জয় শাহ। তাই তো, তার কার্যকালের মেয়াদ শুরু হবে 2024 সালের 1 ডিসেম্বর থেকে। তিনি গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবে। তাই তো, গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে তিনি কিন্তু এই যে ছিলেন, এই যে আইসিসির চেয়ারম্যান ছিলেন। এবার তার জায়গায় আসছেন কে, জয় শাহ, ভারতের জয় শাহ। ঠিক আছে, তিনি আগে যে নির্বাচন হয়েছিল তাতে কিন্তু 16টা ভোটের মধ্যে 15টা ভোট কিন্তু তিনি পেয়েছেন। বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা প্রত্যেকটা জিনিস যে কটা কোশ্চেন করলাম, প্রত্যেকটা কোশ্চেনের যতগুলি ইনফরমেশন আছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আপকামিং যে পরীক্ষাগুলো সেই পরীক্ষায় আসার মধ্যে, সেজন্য বলতো প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রাখবে। বুঝে গেল? দেখো এটাই ছিল আজকের ক্লাস, মানে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন। তোমাদেরকে বলবো, তোমরা যারা ক্লাসটি দেখে তোমাদের যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং সেই বিষয়টা আমরা কিন্তু তোমাদের সেই সংশয় কিন্তু অবশ্যই দূর করে দেবো, চিন্তা নেই। আর তোমরা যারা দেখছো ক্লাসটি কেমন লাগে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইওর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।